বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারে। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। তো প্রতিদিনকার মতো আজ সকালেও গিয়েছিলাম হাঁটতে, আর আসার পর এই যে ইন্দুসোনার টিফিন রেডি করছি। আজকে কুর্তি পরে গিয়েছিলাম, আর এসে আর ওই যে সোয়েটারটা খুলে দিয়েছি, ভীষণ গরম লাগছিল। তো তারপর এখানে রান্নাঘরে চলে এসেছি। ইন্দুর টিফিন বানাবো আজকে। ওই যে ওর জন্য বানাবো আলু ভাজা আর সঙ্গে একটুখানি লুচি। তো চলো সেটাই আগে করে নিই, আর তারপর চলবে সংসারের আরও অনেক রকমের কাজকর্ম। তো তার আগে আজকে কিন্তু একটা জায়গায় গিয়েছিলাম, সেটাও সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। এবার আমি প্রত্যেক দিন লুচি বানিয়ে দিই ওকে। তোমরা হয়তো বলবে এটা আনহেলদি, বা প্রত্যেক দিন কি তুমি ওর জন্য লুচি বানাও? আসলে কি বলো তো, আমি হয়তো একটা দিন ময়দাটা মাখলাম, তো হয়তো তার থেকে 2-4টে লুচি ওর জন্য রেখে দিলাম। দুটো রাখলেই হয়ে যায়, কারণ দুটোই ও টিফিনে নিয়ে যায়। আর প্রত্যেক দিন হয়তো মাখাটা সম্ভব হয়ে ওঠে না, আর প্রত্যেক দিন ওকে লুচি দিও না। যখন দেখি যে আগের দিন রাত্রে বা আগের দিন সকালের দিকে লুচি হয়েছে, সেক্ষেত্রে আমি ওর জন্য রেখে দিই দুটো লেচি, আর সেটা থেকে ওকে টিফিন বানিয়ে দিই। যাই হোক, লুচি আলু ভাজা দিয়ে টিফিন বানিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, ওকে নিয়ে আজকে চলে এসেছি স্কুলের বাস ধরানোর জন্য। সচরাচর আমি ওকে স্কুলে দিতে আসি না, কিন্তু আজকে আমার ইচ্ছা করছিল, আর আমার ইচ্ছের থেকেও ওর ইচ্ছেটা বেশি করছিল। তো বারবারই আমাকে বলছিল যে মা চলো স্কুলে আমাকে দিয়ে আসবে। আর যেহেতু ওর পরীক্ষা চলছে, তাই আমি দেখলাম ওকে নিয়েই যাই। তো এই যে আমি একটুখানি গিয়ে দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয় না, কারণ টাইমে গিয়ে পৌঁছাই, তো সেই জন্য। তো এরপর বাস চলে এসেছে, আর এই স্টপেজ থেকে ও আর আরেকজন ওঠে। তো উঠে যাচ্ছে, আর ওঠার সময় আমি ওকে বাই করছি, সেটাও বুঝতেই পারছেন না। আসলে ও তো ভীষণ মানে ছটপটে ছটপটে তো বলতেই পারো। আর তবে কি একটু শান্তও বটে বাইরে বেরোলে। বাড়িতে একটু ছটপটানিই করে, কিন্তু বাইরে বেরোলে কিন্তু ভীষণ শান্ত। আর ওই যে টুকটুক করে উঠে বাসে উঠে পড়লো। তারপর ওখানে সিটে বসে আমাকেও বাই করবে। এরপর ওকে বাস ধরিয়ে দিয়ে আমরা চলে এসেছি একটু সবজি বাজারেতে, একটু সবজি কিনবো। আসলে বাড়িতে সব সবজিগুলোই মোটামুটি শেষ হয়ে গেছে। আলু পেঁয়াজটা সেটাও আছে, আলুটা আছে, পেঁয়াজটা নেই, আছে অল্প। তো এখান থেকে একটুখানি আমরা মাছ নিয়েছিলাম, অনেকটা বাজার ঘুরে, অনেকটা জায়গা মানে দেখে। আর এখানে জানো তো হাঁসের ডিম বিক্রি হচ্ছিল। তো তোমাদের দাদাকে বললাম, কিন্তু ও কিনলো না। আমার তো হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে। আমি একদিন একা বাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে মানে সবজি বাজারে না, এমনি বাজারেতে, সেখান থেকে আমি হাঁসের ডিম এনেছিলাম। 12 টাকা না 13 টাকা করে দাম নিয়েছিল, আর ভীষণ ছোট ছোট। হাঁসের ডিম খেতে ভালোবাসি বলে শ্বশুরবাড়ি থেকে যখনই আসি না কেন, আমাকে 1 কৌটো করে হাঁসের ডিম পাঠিয়ে দেয়। মাঝে মাঝে মাও পাঠিয়ে দেয়। তবে শ্বশুরবাড়ি থেকে যে ডিমগুলো দেয় না, সেগুলো বেশ বড় বড় সাইজের। এই মাসিটা তখন ছিল না বলে মাছটা নিতে পাইনি। এই যে মাছগুলো আগের দিনও আমরা খেয়েছি, এত ভালো ছিল মাছটা, তাই আমি আজকেও বলছিলাম একটু নিয়ে নেওয়ার জন্য। তো ওই বাজারটায় ঘুরে ঘুরে সেরকম কিছু সবজি নেয়নি, মানে অনেক দাম বলছিল বলে। আমি তো সচরাচর বাজার করতে পারিই না, মানে আমি কোনোদিনও বাজার করি না, আর বাজার করতে পারিও না, জানো তো। হয়তো আমাকে যা দাম বললো সেরকম দামে আমি নিয়ে নেবো, বার্গেনিং তো একদম করতে পারি না। তবে ও ভীষণ ভালো করে বার্গেনিং করে, যে কোনো দোকানেই যায় না কেন। তো সেক্ষেত্রে আমি ওই জন্য না একা কখনো কোনো জিনিস কিনতে যাই না, সব সময় ওর সঙ্গে যাই। যার ফলে কি ও বাজার মানে ও বার্গেনিংটা করতে পারে, আর আমি সেক্ষেত্রে কিছু করতে হয় না, সুবিধা হয় আমার। তো এই যে অনেক দিন পর ওর সঙ্গে বাজার বেরিয়েছি, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। একবার এরই মাঝখানে বাড়ি গিয়েছিলাম, কারণ আমার বিনিশোনা তো ঘুম থেকে উঠে পড়বে সেই ভয়েতে। যদিও বিনিশোনাকে বাড়িতে একা রেখে আসিনি, আমার ভাই আছে, 2 ভাইই আছে, সেই জন্য আমার সুবিধা হয়েছে। আর মাঝে মধ্যে এরকম বেরোতেও হয়, কারণ বাজারটা একটু করতে ভালো লাগে। সকালের এই যে টাটকা শাকসবজিগুলো না, দেখতেও কত ভালো লাগে। আর কিনতে তো ইচ্ছেই করে, মনে হয় সমস্ত সবজিগুলো কিনে নিই।
কিন্তু কি আর করব, আমি তো খুব একটা বাজার বেরোতেই পারি না, খুব কম মাঝে মধ্যে বেরাই। আর তখন ভাবি তোমাদের সঙ্গেও সেই জিনিসটা একটু করে শেয়ার করি, কারণ তোমাদেরও ভালো লাগবে। কারণ সকাল সকাল টাটকা শাকসবজি দেখলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। যাই হোক, এখান থেকে আমরা অনেক কিছুই কিনেছিলাম। কী কী কিনেছি বাড়ি গিয়েই বরং দেখাবো। আর এই কুমড়োটা কাটছে দেখো কত সুন্দর। বাড়ি চলে আসার পর রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। এবার হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নেব, কারণ ওই যে সকালে বাজারে চক্করে কিন্তু আমার রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কারণ ওই যে বাজার টাজার করে আসা, তারপরে এই সমস্ত মাছ টাছ বাছা পরিষ্কার করা, এই সমস্ত করতে গিয়ে। আর আজকে এই মাছটা না ভাবলাম যে একটুখানি ভাজা খাবো পেঁয়াজ দিয়ে মাখা। এই মাছ মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোট্ট থেকেই আমাদের বাড়িতে আমরা এরকম মাছ মাখা খেয়েছি। শ্বশুরবাড়ির যদিও শ্বশুরবাড়িতে না অন্যরকম মাছ মাখা করে, ওরা না এই মাছগুলো ভেজে এর সঙ্গে আবার একটু পেঁয়াজ ভাজা করে, তো সেইটা দিয়ে কাঁচা লঙ্কা এইসব দিয়ে খায়, ওটাও বেশ ভালোই লাগে। কিন্তু মাছ মাখাটা কাঁচা পেঁয়াজ, মাছ আর সঙ্গে কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে তার সঙ্গে ধনেপাতা, তো এইসব দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। তোমরা একবার ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো সব মাছটা তো আর খাবো না, একটু রেখে দেবো আর একটু টক করে নেব। এদিকে একটা রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করছি। তো এটার জন্য প্রিপারেশনটা বানাচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর একটু টমেটো দিয়েও নাড়াচাড়া করে সমস্ত মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে কি করব বলো তো, খাসির মাংসের চর্বি আর কিমা আছে, সেটা দিয়ে একটু ঝোল করব। আসলে কি, সেদিনে কিমা আনতে বলেছিলাম ঘুগনি করব বলে রাত্রেবেলাতে, তো সেটা ঘুগনি হয়েও ছিল, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রাত্রেবেলাটা আমি খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ রাতের বেলা না খুব তাড়াহুড়ো করে আমি ইন্দুকে পড়িয়ে নিয়ে তারপর রান্নাবান্না করি, তো সেই কারণে সবটা সময় হয়ে ওঠে না। যাই হোক, সেই চর্বি থেকে খানিকটা, বেশ অনেকটা চর্বি ছিল, সেখান থেকে চর্বিটা বড় বড় করে আমি কেটে নিয়েছি, আর আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে এই যে কিমাটা একটু সিদ্ধ করে নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু ঝোলটা বানাবো। এখানে কিন্তু অনেকটাই ফ্যাট আছে, তো সেই কারণে না আমি একটু এটা অ্যাভয়েড করেই চলবো। যদিও এই শীতকালে চর্বি ঝোল খেতে আমার বেশ ভালো লাগে, এমনিও মাটনের চর্বিটা আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু এই ক্ষেত্রে আমাকে একটু অ্যাভয়েড করতেই হবে। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে একদম চর্বিটা দিয়ে দেব, তারপর ভালো করে চর্বিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। চর্বিটা কি হয় বলো তো, ভেবেছিলাম প্রথমে তেলে দিতে হবে, কিন্তু তেলে দিয়ে কি হবে, একদম পুরো চর্বিটা গলে যাবে, তো তখন দেখবো মানে একদম রান্নাটা বাজে হয়ে গেল। চর্বিটা তো গলেই যাবে, কিছু তো আর থাকবেই না। একবার আমাদের কালী পুজোর সময় এরকমই মাংস রান্না হয়েছিল। আসলে আমাদের যে রাঁধুনি ছিল না, সে করেছিল কি, যে চর্বিটা, সে চর্বিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিল, যার ফলে পুরো মাংসটা তেল একদম মানে বিচ্ছিরি হয়ে গিয়েছিল। তো তারপর থেকে আমি সেইখানে দেখেছিলাম, তারপর থেকে আমি কিন্তু কখনো তেলের মধ্যে চর্বি দিয়ে দিই না। যখন অল্প চর্বি থাকে সেক্ষেত্রেও আমি একদম নামানোর আগে চর্বিটা দিয়ে রান্না করি, আর চর্বিটা সেই সময় খেতে বেশ ভালো লাগে। যদি এই শীতকালের দিনে চর্বি খেতে ভালো লাগলেও কি বলতো, একটা গরম গরম নামিয়ে খেতে হবে, আর খেতেই তো ঠান্ডা হয়ে যাবে, সেক্ষেত্রে একটু অসুবিধা। এদিকে দেখো মাংসটা মানে চর্বির ঝোলটা কষানো পর্ব চলছে, আর এইদিকে আমি মাছের টক বসিয়েছি।
মাছের টকের জন্য প্রথমে তো মাছটা ভেজেই নিয়েছিলাম, তারপর তেঁতুলও একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। আর এই তেঁতুলটা আমার শ্বশুর বাড়ির, মানে আমার শ্বশুরবাড়িতে গাছ আছে একটা তেঁতুলের, সেই গাছ থেকে তেঁতুল হয়। আর মামুনি, ওই আমার দিদিভাই আর মামুনি দুজনে মিলে কি করে জানো তো, তেঁতুলটা একদম পুরো সেই তেঁতুলের বীজগুলো ফেলে দিয়ে, আর সেই তেঁতুলটা নুন আর তেল মাখিয়ে, না নুনও খুব একটা দেয় না, তেল মাখিয়ে মন্ড মন্ড করে রেখে দেয়। তো সেইগুলো না অনেক দিন থাকে। সেখান থেকে আমাকে বেশ কয়েকটা দিয়েছিল। আর আমি কোনো দিনও তেঁতুল কিনি না, ওখান থেকে তেঁতুলের দরকার হলে নিয়ে আসি, যখন যাই তখনই অনেকটা করে দিয়ে দেয়। আর আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম, আমিও তখন কিন্তু ওরকম করতাম, তেঁতুলের বীজগুলো ওরকম ছাড়াতাম বটি করে বসে বসে। খুব ভালো লাগতো জানো তো ওই জিনিসটা করতে। আমার যখন বাপের বাড়িতে ছিল, বাপের বাড়িতেও আমি ওরকম করতাম। হয়তো কেউ তেঁতুল দিত, কারণ আমার বড় মাসির বাড়িতে তেঁতুল চাষ হতো, মানে তেঁতুলের চাষ হতো বলছি, সরি, তেঁতুলের গাছ ছিল। তো সেখান থেকে এক বস্তা করে আমাদেরকে তেঁতুল দিত, আর আমাদের ওরকম মা দেখতাম ছাড়িয়ে রাখতো। তো সেই হিসেবে মায়ের কাছ থেকে আমি ওরকম শিখেছিলাম, আর শ্বশুরবাড়িতে সেই জিনিসটা কাজে লেগে গিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো মাছের টকটা বেশ চটচটে পাড়া হয়ে গেছে। আর তোমাদের দাদার কি বলো তো, যে কোনো মাছের ঝালই বলো বা টকই বলো, এগুলো বেশ চটচটে হলে তারপরেও খেতে পছন্দ করে। সেই জন্য খুব একটা ঝোল রাখলাম না, একদম চটচটে করে নিয়েছি। এটা এবার এখানে তুলে নিচ্ছি, এটা রেখে দেবো। আমার মেয়েরাও কিন্তু মাছের টক খেতে খুব পছন্দ করে, যদিও আমার খুব একটা পছন্দ নয় মাছের টক খেতে। তবু এই ছোট মাছের টক তবু আমি একটু খাই, বড় মাছের টকটা আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, মাছের টকটা এদিকে হয়ে গেছে, ওদিকে মাংসটাও মোটামুটি হয়ে গেছে। এবার জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর এদিকে চলো কী কী সবজি নিয়ে এসেছে সেগুলো দেখিয়ে দিই। শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ফুলকপি, আর হচ্ছে ক্যাপসিকাম এনেছিলাম দুটো, সঙ্গে রসুন এনেছিলাম, আর পেঁপে এনেছিলাম, না পেঁপে এবারে আনিনি, লাউ এনেছিলাম। যদিও বাড়িতে একটা লাউ ছিল, তাও তোমাদের দাদা আর একটা নিয়ে এসছে। মানে লাউটা আজকে রান্না হয়ে গেছে কালকে, তো আমি বললাম আজকে নিতে হবে না, তাও নিয়ে এসেছে। আর এখানে পালং শাক আমার সব থেকে প্রিয়, আর ধনেপাতা। তো এইগুলো আমি ধনেপাতাটা ছাড়িয়ে রেখেছি, আর পালং শাকটা কেটে রেখেছি, কারণ কালকে সকালেই রান্না করব। পালং শাকটা আমার এত প্রিয়, সেটা খেতে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। এদিকে চর্বির ঝোলও মোটামুটি কমপ্লিট, গরম গরম নামিয়ে এবার খেতে দেব। যতক্ষণ ইন্দু আসবে ততক্ষণ এবার স্নান করব, মানে মিনিসোনাকে স্নান করাবো, এই সমস্ত কিছু করব। তো চলো এবার রান্নাবান্না কমপ্লিট, এবার রান্নাঘর থেকে বেরোনো যাক। এই দেখো, কালকে লাউয়ের তরকারিটা ছিল, সেটা একটু গরম করে নিয়েছি, সঙ্গে স্যালাড কেটে নিয়েছি, আর ওই যে মাছের টক আর মাছের ঝাল আর মাছ মাখা, এই হয়েছিল আজকে রান্না বান্না। তো আর সঙ্গে ওই যে চর্বির ঝোল। তো চলো বন্ধুরা, আজকের এইটুকুই রান্না বান্না, আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মাছটা কালকের জন্য রেখে দিলাম, ওটা আবার কালকে মাছ মাখা করে খাবো। এই যে দেখো চর্বির ঝোল। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে।